এই যে আমাদের যে লর্ড জিসাস, ঠিক আছে, এর পরে কিন্তু জায়গা ছিল লর্ড লুসিফারে। তখন তিনি লর্ড লুসিফার নামে ছিলেন না, ঠিক আছে, তখন তিনি অ্যাঞ্জেল হিসাবে ছিলেন। প্রথমে সবাই ভেবেছিলেন জিসাসের পরে যদি কেউ, সেটা হচ্ছে এনি হবে, কিন্তু ওনার একটা নিয়ম ছিল, মানে লর্ড লুসিফারের একটা নিয়ম ছিল, উনি সবাইকে, ওনার চাইতেন সবাই হচ্ছে নিজের স্বাধীনতা মতো চলবে, কেউ কারোর মধ্যে আবদ্ধ হবে না, কেউ কারোর কথায় চলবে না। ওনার একটা ছিল মানে পুরো উন্মুক্ত জীবনধারার মধ্যে উনি থাকতেন, স্বাধীন চেতা মন ওনার, ঠিক আছে। কিন্তু এটা হওয়া সম্ভব নয়। যে যদি নিজের ইচ্ছা মতো চলে তাহলে কিন্তু আমাদের জগতে একটা অরাজকতা সৃষ্টি হবে, ঠিক আছে। এটা ভগবান কোনোদিন মেনে নেন। যেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি সবাই নিজের মতো চলতে থাকে। মানে কেউ তো কারো তখন কন্ট্রোলে থাকবে না, সবাই কন্ট্রোলের বাইরে। তখন কি হয়, এত জ্ঞানী ব্যক্তি, এত সবকিছু, এত তার পাওয়ার, তা সত্ত্বেও তাকে কিন্তু হেলে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় ডেমন, যিনি ছিলেন অ্যাঞ্জেল, টপ লেভেলের অ্যাঞ্জেল। লর্ড জিসাসের পরে যার নাম আসতো সে তখন হেলে। এবার তিনি কি করেন, তাকে যখন হেলে পাঠিয়ে দেওয়া হয় তখন তিনি সেখানে গিয়ে ভাবেন, ঠিক আছে, আমাকে যখন এতটাই মানে খারাপ, আমি যখন এতটাই খারাপ, তাহলে আমি খারাপই তাহলে হই। এবার তিনি কি করেন, তখন তিনি হয়ে যান ফলেন অ্যাঞ্জেল, আর্ক অ্যাঞ্জেল থেকে হয়ে যান ফলেন অ্যাঞ্জেল। তাহলে তুমি তাকে কি বলবে, সে কি দানব ছিল? সে তো ছিল অ্যাঞ্জেল, সে এখন ফলেন অ্যাঞ্জেল। আমরা ডেমন মানে সেটাকে একটা ভয়ভীতিকর জায়গায় নিয়ে যাই। পুরো যদি তোমাকে জানতে হয় তাহলে তোমাকে সেখান থেকে দেখতে হবে যে তিনি কে ছিলেন, ঠিক আছে, এবং সেখান থেকে সে কিভাবে এলেন, মাদার লিলিথ যে আছে তিনি কিভাবে এলেন, এদের হিস্ট্রিটা তাদেরকে পড়া উচিত, মানে দেখা উচিত। তবেই সেখান থেকে বোঝা যায় যে এরা কারা এবং এরা কোথা থেকে এসছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তার ভিডিও আপনারা দেখেছেন এবং ভীষণ ভালোবাসা দিয়েছেন। আমাকে অনেকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে যে আবার তাকে গোসাই ঠাকুরের আড্ডায় যেন নিয়ে আসি। তাই আপনাদের কথা মতন সুরজিৎ দাকে নিয়ে এসেছি গোসাই ঠাকুরের আড্ডায় আবার। নমস্কার। চলছে আগের ভিডিও রেসপন্স তো খুব ভালো। আমাকে অনেকেই বলেছে যে তোমাকে বারবার আবার যেন আমরা নিয়ে আসি গোসাই ঠাকুরের আড্ডায়, তোমার থেকে অনেকে শুনতে চায়। তাহলে গোসাই ঠাকুরের আড্ডায় আজকে তুমি কি শোনাবে বলো? আজকে গোসাই ঠাকুরের আড্ডাতে যেটা শোনাবো সেটা যে তোমার গোসাই ঠাকুরের আড্ডা থেকেই পাওয়া একটি ক্লায়েন্টের গল্প। আচ্ছা। একটি 10 বছরের বাচ্চার গল্প। আচ্ছা, ঠিক আছে। আমার দমদম চেম্বারে তার মা বাবা এসছিলেন দেখা করতে। আমি প্রথমে বলেছিলাম কিসের জন্য, পড়াশোনা রিলেটেড কিছু প্রথমে কথা জিজ্ঞেস করছিলেন। তারপরে সেখান থেকে আসল কথা আসে যে ওনার বাচ্চা মানে যত দিন যাচ্ছে আস্তে আস্তে পড়াশোনা থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে এবং মানে স্নান করা ছেড়ে দিচ্ছে, দাঁত মাজা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, মানে পুরোপুরি একটা নোংরা যে জিনিস হয় সেই নোংরা জিনিসের মধ্যে সে প্রবেশ করছে আস্তে আস্তে, মানে অপরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু সে কিন্তু এরকম ছিল না। আচ্ছা। সে যখন মানে ক্লাস 5-এ পড়তো, ঠিক আছে, মানে ক্লাস 5-এ যখন মানে উঠেছিল তখন তার আগে অবধি কিন্তু খুব ভালো ছিল। ক্লাস 5-এ ওঠার পর থেকে কিন্তু ওর এই প্রবলেমটা শুরু হয়, ঠিক আছে। মানে ক্লাস 4 অবধি ও খুব ভালো, মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এবং তারপর থেকে ওর এই জিনিসটা শুরু হয়। এবং এটা দেখার পর, তোমার গোসাই ঠাকুরের আড্ডার এপিসোড দেখার পর উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসেন। তা আমি ওকে বলি যে দেখুন আপনার বাচ্চাটাকে একবার দেখা দরকার, কেননা আপনারা বলছেন। তার উনি আমাকে ওনার বাড়িতে যেতে বলেন যে আমার বাড়িতে একদিন তাহলে আপনি আসুন। তা আমি তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বাচ্চাটাকে যখন দেখা হয়, বাচ্চাটা মানে নর্মালি একটা বাচ্চা বসে আছে, কিন্তু উস্কো খুস্কো চুল, মানে স্নান না করলে যেমন হয়, ঠিক আছে। পড়াশোনার প্রতি আমি তাকে যখন 2-একটা প্রশ্ন করলাম যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, সে সেই সব বিষয়ে কোনো কথাই বললো না। আচ্ছা, ঠিক আছে, মানে পুরোপুরি পড়াশোনার জায়গাটা ডিনাই করে গেল। এবং ওর মা বলছিল আগে খুব মানে সুন্দরভাবে গোছানো টাইপের একটা বাচ্চা ছিল, মানে নিজেকে খুব যত্ন নিত। কিন্তু এখন ইদানিং মানে পড়াশোনার প্রতি একটা খুব ভালো জায়গা ছিল। ওকে যে গৃহশিক্ষক, সেখানেও ও এখন পুরোপুরি তার সঙ্গে পুরোপুরি একটা বাজে জায়গায় চলে গেছে। আচ্ছা। কেননা তার সঙ্গে যে একটা বন্ডিং ছিল ছোটবেলা থেকে ওকে সে পড়ায়, তার যে বন্ডিং ছিল সেই বন্ডিংটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা।
তারকে যখন প্রশ্নগুলো কিছু কিছু করা হলো, মানে তার নেগেটিভ উত্তর, একটা বাচ্চা ছেলের এরকম নেগেটিভ উত্তর কোনোদিনই পাওয়া যায় না, ঠিক আছে, সবসময় সেখান থেকে একটা পজিটিভ ভাবেই পাওয়া যায়। তা প্রশ্ন করার পরে আমি বললাম ঠিক আছে বাচ্চাটাকে তাহলে আপনি নিয়ে যান, আপনার সঙ্গে তাহলে কথা বলি। ওর বাবা মার সঙ্গে কথা বলতে বসলাম যে কি হয়েছে, কারণটা তো জানতে হবে আগে। তা ওর বাবা মা বললো ওরা একদিন, মানে আমি জিজ্ঞেস করলাম কোথাও গেছিলেন কিনা, কিছু হয়েছে কিনা। তা ওরা ঘুরতে গেছিলেন, ঠিক আছে, সুন্দরবন ঘুরতে গেছিলেন। তা জঙ্গল সাফারি হয়, ওই জঙ্গল সাফারিতে ওনারা গেছিলেন। আচ্ছা। বাচ্চাটা একটা কি করেছে, মানে আমাদের অনেকেই বলে না যেখানে সেখানে টয়লেট করতে হয়, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খারাপ। এবং সুন্দরবনে যেখানে মানে মাছ ধরে, কোর এরিয়া বলো, জঙ্গল এইগুলো বলো, এইগুলো মানে কিছু 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 ভয়ানক কিছু গল্প থাকে, ভয়ানক কিছু রহস্য থাকে। কেন এখানে অনেক মানুষ কিন্তু হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, এখানে অনেক রকমের রহস্য আছে। এবং ওরা ঘুরতে যাওয়ার দরুন বাচ্চাটি সেখানে গিয়ে টয়লেট করে, ঠিক আছে। টয়লেট করার পর থেকে মানে সেই রাত্রির থেকে, মানে ওখান থেকে ঘুরে আসার পর থেকেই ওনাদের হচ্ছে মানে বাচ্চাটা জ্বর আসে ধুম, ঠিক আছে, মানে সুন্দরবনে সুন্দরবনে, মানে ওরা তখন সুন্দরবনেই তখন, ঠিক আছে, তখনই ওরা একটা জ্বর হয়, মানে রাত ঘুরে টুরে আসার পরে সুস্থ সবল বাচ্চার একটা জ্বর হয়। তা জ্বর হয়েছে, স্বাভাবিকভাবে ঘুরতে গিয়ে জ্বর হতেই পারে, কিন্তু ওই যে সবাই একটা যে মনের সংখ্যা থাকে, ওর বাবা কিন্তু আমাকে ওই গল্পটাই প্রথম বলে যে এরম টয়লেট করেছিল, আমরা তখনই ভেবেছিলাম যে এখানে একটা করাটা উচিত না। তার জ্বরটা আসার পরে আমাদের একটা সন্দেহ হয় যে এখান থেকে কিছু হয়েছে কিনা। তো ওরা বাড়ি চলে আসে, তখন যখন সুন্দরবন তো ওখানে কিছু পায় না, এমনি নর্মাল ওষুধ যে খাওয়ায় কিংবা ডক্টরকে দেখিয়ে যে এইটুকানি করার ওইটুকানি ওরা করে। এবার ওরা বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পর থেকে কিন্তু ওর এই সিচুয়েশনটা দিনে দিনে আরো ডিটোরিয়েট হতে থাকে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনার প্রতি আস্তে আস্তে অনীহা হয়ে যায়। যে বাচ্চা রোজ স্নান করে, দাঁত মাজে, সেই বাচ্চা আস্তে আস্তে স্নান করা, দাঁত মাজা এগুলো সব বন্ধ করে দেয়, ঠিক আছে, জামা কাপড় চেঞ্জ করে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এবং খেয়ে সেই খাওয়া হাত তার নিজের গায়ে মুছছে। তাকে যখন বলা হচ্ছে সে কিন্তু সেটা নিয়ে কোনো কিছু ভ্রুক্ষেপ করছে না। এই নিয়ে ওরা দীর্ঘদিন সাফার, এবং ওনারা অনেকের কাছে গেছিলেন, এবং ওনারা কিছু মন্দির টন্দিরে গিয়েও সেই কাজগুলো করেছিলেন। মানে যতক্ষণ কাজ করা হয় কিছুদিন ভালো থাকে, ফের তারপরে জিনিসটা আবার কিন্তু ঘুরে ফিরে আসে। রিসেন্ট যেটা ওদের সঙ্গে ঘটছে, বাচ্চাটি মানে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ছে এবং উল্টোপাল্টা বলতে শুরু করছে, ঠিক আছে, মানে সে তার মধ্যে আর তখন থাকছে না। মানে সে হঠাৎ ওনার বাবারা ভিডিও করে আমাকে দেখায় যে দেখুন এরম কথা হচ্ছে। মানে হঠাৎ ধরো সে বসে আছে, বসে পড়তে পুরো উল্টে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে চোখ টোক পুরো উল্টে যাচ্ছে এবং বলছে আমাকে এখান থেকে মুক্তি দিতে হবে, আমি এখানে থাকতে চাই না, আমি আমার এই জীবন শেষ করে দেবো। কিন্তু ওটা বাচ্চাটা না, গলাটা কিন্তু ওটা দুটা না ভয়েসে আসছে তখন। আচ্ছা, মানে ডুয়াল টোন হচ্ছে। বাচ্চাটার গলাটা তখন আর থাকছে না। বাচ্চাটা যখন তাকে কিছু বলা হচ্ছে, সিনেমার গল্প, ঠিক আছে, তখন কিন্তু কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং বাচ্চাটি এইভাবে দিনে দিনে কিন্তু সে মানে খুব গভীর একটা সমস্যার মধ্যে দিয়ে এগোতে শুরু করেছে। তা আমাকে কতগুলো ভিডিও উনি দেখান, যে দেখার পর আমার মনে হয় যে এখানে একটা মানে ভৌতিক কিছু একটা ব্যাপার হয়েছে, নর্মাল এটা না, এটা একটা ভৌতিক কিছু একটা ঘটনা এর মধ্যে উপস্থিত হয়েছে। তাই বললেন ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি অমাবস্যার দিনে তো আমার বাড়িতে হবে না, আপনি অমাবস্যার পরের দিন আমার বাড়িতে ওকে নিয়ে আসুন, ঠিক আছে। তা উনি বলছেন যে অমাবস্যার পরের দিন কি আপনার বাড়িতে যাওয়াটা সম্ভব? না, অবশ্যই, আপনাকে তো আমি বলছি আসতে, আসুন, আমার বাড়িতে আসুন। তা ওরা আমার বাড়িতে নিয়ে আসে বাচ্চাটিকে। আমাদের বাড়িতে যখন ঘরে ঢোকে, ও কিছুতেই ঢুকতে চায় না। আচ্ছা, মানে আমাদের যে ঠাকুরঘরে কিছুতেই ও ঢুকতে চায় না, মানে ওই উপরের ঠাকুর ঘরটা। হ্যাঁ, আচ্ছা, কিছুতেই ঢুকতে চায় না, ঠিক আছে। মানে ও জাস্ট তুমি তো দেখেছো, সিঁড়িঘর থেকে উঠেছে, ওই যে সামনে ফাঁকা জায়গা, ওই স্পেসের মধ্যেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠাকুর ঘরে কিছুতেই পা রাখা দিতে যাচ্ছে না, ঠিক আছে। ওর বাবা মা অনেক চেষ্টা করছে, কিছুতেই কিছু হচ্ছে না। তা আমার বাড়িতে আমার আর ওয়াইফ আছে, সবাই মিলে এসে ওকে বুঝিয়ে বাজিয়ে, মানে যা করে ওকে ঘরে তো ঢোকাতেই হবে, মেন হচ্ছে ওকে ঘরে ঢোকানো ব্যাপারটা। অনেক কষ্ট সৃষ্ট করে ওকে ঘরে ঢোকানো হয়। মানে ঘরে ঢুকিয়ে 5 মিনিট হয়নি বসেছে, ফের ওই রূপ, ঠিক আছে। মানে সাধারণ যে ওর যে ভয়েস টোন চেঞ্জ, ঠিক আছে, সেই আবার অন্য ভয়েস টোনে, যেটা ওর বাবা আমাকে ভিডিওতে দেখেছিল, ওই ভয়েস টোনে। এটা তোমার বাড়িতে? আমার বাড়িতে। আচ্ছা, যে আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চল, আমি এখানে থাকবো না, যদি না নিয়ে যাস আমি কিন্তু সবকিছু শেষ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে তার কথা।
বাচ্চারার মধ্যে তখন কোনো সেন্স নেই, ঠিক আছে। তা আমার ঘরে আমার প্রতিষ্ঠিত মা আছে, আমি কি করলাম, মায়ের ঘটের জল নিয়ে ওকে ভালোভাবে মাথায় টাথায় ছিটি টিটি দিয়ে ওকে বললাম, ওর মাকে বললাম আপনি বেরিয়ে যান, আর ওর বাবাকে বললাম আপনি ধরে বসুন, ঠিক আছে, কেননা একে কিন্তু এখন কিন্তু আপনি ছাড়বেন না যতক্ষণ না আমি বলবো, কেন ছাড়লে কিন্তু অঘটন ঘটিয়ে ফেলবে এখানে। তা আমাদের যে মন্ত্র আছে আমরা ওই মন্ত্র পাঠ করা শুরু করলাম। আমাদের কিছু প্রসেস আছে, প্রসেসগুলো করার পর মানে ছেলেটিকে আর রাখা যাচ্ছে না ধরে, মানে এত মানে হয়ে গেছে, মানে পাওয়ারফুল হয়ে গেছে, ওর বাবা ওকে ধরে রাখতে পারছে না। আর ও কি করতে চাইছে, মানে ওখান থেকে ছুটে পালাবার শুধু চেষ্টা করছে, দরজা টরজা সব বন্ধ করা আছে। ও মানে ওখান থেকে আমি বলছি ওকে ধরে কিন্তু আপনি রাখুন, যা করার আমরা করবো, আপনি ওকে শুধু ধরে রাখুন। এরম ভাবে আমাদের কিছু কাজকর্ম করার পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, পুরো সেন্সলেস, ঠিক আছে, পুরোপুরি সেন্সলেস। এবং বিশ্বাস করবে না, আমাদের ঘরের যে জানলা টানলাগুলো হঠাৎ করে কাঁপতে শুরু করেছে, ভূমিকম্প যেমন হয়, বা ছেলেটি অজ্ঞান হয়ে যাওয়ার পরে মানে অলরেডি কাঁপছে, টেবিল বলো চেয়ার বলো সবাই ভাববে তো ওটা ভূমিকম্প হচ্ছে, ওটা কিন্তু কোনো ভূমিকম্প না, ঠিক আছে। যেহেতু আমার ঘর বন্ধন করা, আমার ওখানে প্রতিষ্ঠিত মা আছে, ঠিক আছে, সেহেতু ওখানে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু সেই জায়গাটা ওখানে পুরোপুরি আটকে দিয়ে ওখানে সে মানে বেরোবার জন্য চেষ্টা করছে। আমরা যথারীতি ওকে একটা কবচ বানিয়ে সঙ্গে সঙ্গে ওকে ধারণ করিয়ে দিলাম, ধারণ করিয়ে তারপরে ওকে বললাম আপনি এবার আপনার ওয়াইফকে ডাকুন। দরজা টরজা খুলে দিলাম, তখন এই কাঁপুনি যে এগুলো হচ্ছিল ঘরের মধ্যে ওইগুলো কমে গেছে। আমি বললাম দেখুন এটা এখানে আপাতত করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে কবচটা এটা না যেন কোনো কারণে খুলতে পারে, ও কিন্তু খোলার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু যাতে না খুলতে সেটা আপনাদের উপর রাখতে হবে এবং আপনাদেরও প্রোটেকশন দরকার। তা ওকে জাস্ট ওখান থেকে জ্ঞান ট্যান ফিরিয়ে তোকে যখন তারপরে প্রশ্ন করা হচ্ছে, ও বলছে আমি কিছু বুঝতে পারছি না, আমি তো জানিই না কি হয়েছে, ওর মধ্যে ছিল না, ঠিক আছে। তখন বলছে কি হয়েছে আমি বলতে পারবো না আমার সঙ্গে। আমি তুমি স্নান করো না কেন? বলছে না আমার তো স্নান করতে ভালো লাগে, কেন আমি করতাম না আমি জানি না, ঠিক আছে। তখন ওর মধ্যে অনেকটা রিলিজ হয়ে গেছে জিনিসটা, তখন ওর জায়গায় আবার ফিরে আসে, তখন ওর মায়ের সঙ্গে নর্মালি কথাবার্তা বলছে। তাই বললাম দেখুন এখন যা হবার মানে এটা একটা সাময়িক কাজ হয়েছে, এটা কিন্তু পুরোপুরি কাজ নয় বলে আমি বললাম ঠিক আছে আপনারা চলে যান, একটা দিন আর একটা দিন আপনাকে ডাকাবো, ওই দিনকে আপনারা সবাই কিন্তু আসবেন। তো ওই দিন আমি আর বাড়িতে ডাকিনি, আচ্ছা। ওই দিন আমাদের যে চেম্বার আছে দমদম, ওই চেম্বারে ওনাদের ডাকা হয় এবং একটা ক্রিয়া করা হয়। ক্রিয়া করার পরে তারপরে বাচ্চাটাকে আমরা, তার মিডিলে একটা হয়েছিল, বাচ্চাটাকে আমরা ফোন করে জিজ্ঞেস করি যে এখনো কেমন আছে। বলছে এখন মানে স্নান টান করছে, কিন্তু যে নর্মাল যে ওটা ও এখনো কিন্তু নর্মাল ভাবে কিন্তু আসেনি, মানে আমি ঠিক এখনো কিছু কথা টথাগুলো বলে, যেমন দুটো ভাষায় আপনি দেখিয়েছিলেন ভিডিও, বলছেন এখন ওইসব করে না, কিন্তু এখন না মানে হঠাৎ বসে বসে এক জায়গায় বসে আছে, বসে চারিদিকে তাকাতে শুরু করে যে কিছু দেখতে পাচ্ছে, এরকম একটা ফিল করে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে ওটা কোনো অসুবিধা নেই। আর তারপরে ওকে আমাদের চেম্বারে ডাকা হয় এবং ওখানে ওকে একটা ক্রিয়া করে সেটাকে প্রোটেকশন দিয়ে এবং ওদেরকে একটা ঘর বন্দনা করে দেওয়া হয়, করে দিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হয় এবং ওনার বাবাকে বলা হয় আমাদের সঙ্গে একদিন আমরা যখন তারাপীঠে যাই ওনার বাবাকে তারাপীঠে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তারাপীঠে গিয়ে ওখানে একটা ওর নামে সংকল্প করে শ্মশান ক্রিয়া একটা করে সেই জায়গা থেকে ওদেরকে পুরোপুরি এখনো অবধি মুক্তি মানে বলবো না, একটা পথ দেখানো গেছে যেখান থেকে ছেলেটি আগের থেকে অনেক সুস্থ ফিরে আসছে, নর্মাল লাইফ লিড করছে, পড়াশোনায় স্কুল আবার যাওয়া শুরু করেছে। মানে যেই ছেলেটা একদম মানে হায়ার লেভেলের একটা হায়ার র্যাঙ্কিং এর একটা বাচ্চা ছিল, সে পুরো কিন্তু একদম শূন্য হয়ে গেছিল, ঠিক আছে। এই জন্য যে আমাদের যে কিছু কিছু পুরনো কথা আছে, আমাদের দাদু ঠাকুমা বলো, ঠিক আছে, আমাদের বয়স্করা যেগুলো বলে যে এইগুলো এখানে করতে নেই, এইগুলো এখানে করতে নেই, এখনকার কেউ কিন্তু মানে না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে ভুল জিনিস। কিছু কিছু এমন জায়গা আছে যেখানে এইগুলো করা মানে খুব ডেঞ্জারাস জায়গা, যেমন ধরো আমাদের যে 4 রাস্তার মোড়, এটাও খুব ভালো জায়গা না, আচ্ছা, ঠিক আছে। আমাদের যে 3 রাস্তার মোড়, এটাও কিন্তু খুব ভালো জায়গা না, ঠিক আছে। আমরা যে ভাবি 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড় খুব খারাপ, 4 রাস্তার মোড় খুব ভালো, ওটা কিন্তু নয়। 3 রাস্তার থেকে চৌমাথা কিন্তু আরো ডেঞ্জারাস। আমরা ওখানে যদি হঠাৎ করে যদি কিছু করে ফেলি, সেটার কিন্তু এফেক্ট কিন্তু হাতে নাতে পেয়ে যায়। ও আচ্ছা, এই যে আমাদের যে বড়দের যে কথাবার্তা, এগুলো আমরা এখন মানি না, ঠিক আছে। আমরা সব কিছু এখন ওগুলো সব কুসংস্কার, ওগুলো অন্য কিছু নয়, ঠিক আছে। এই দিয়ে আমরা এড়িয়ে চলে যাই, কিন্তু এগুলো এড়াবার জায়গা না। কিছু কিছু জায়গায় এমনই আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত এইসব জিনিস ঘটে, এবং যখন ঘটে তখন কিন্তু আর কিছু করার থাকে না।
তখন যার সঙ্গে ঘটে তাকে সাফারটা হতে হয় এবং তার পরিবারকে সাফারটা হতে হয়। এটা থেকেই বোঝা যায় যে এখনো মানে বয়স্কদের কথা আমাদের মেনে চলা উচিত, ঠিক আছে, সবটাই মানে উড়িয়ে দেওয়ার মতন নয়। হ্যাঁ। আচ্ছা, তুমি একটা শব্দ বললে, সেটা হচ্ছে কুসংস্কার। এই শব্দটাকে টেনেই আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা আমাদের দর্শকরা তোমার এপিসোডেই কমেন্ট করেছেন। সেটা হচ্ছে যে 2026-এ দাঁড়িয়ে এই তন্ত্র বা ডেমোনোলজি এইগুলো করে বা এই টাইপের জিনিসপত্র করে আমরা কি সমাজকে বা মানুষকে কোথাও কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছি? তুমি কি বলবে? আমি দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, আমরা 2026-এ দাঁড়িয়ে আছি ঠিকই, আমাদের এখন অনেক উন্নত সমাজ, আমরা কুসংস্কার মানি না, কিন্তু আমাদের এখন যদি তুমি যুগ দেখো, যুগ হিসাবে কিন্তু আমরা এখন কলিযুগে আছি। কলিযুগটা কি? কলি কে? কলি তো একজন রাক্ষস, উনি তো একজন মানে কি বলবো আপনাকে, কত একটা মানে নেগেটিভ এনার্জি। তাহলে আমরা কলিযুগে নেগেটিভ এনার্জিতে আছি, কুসংস্কারের জায়গা আমরা মানছি না, ঠিক আছে। কিন্তু দেখো কলিযুগে দাঁড়িয়ে সেখানে সবকিছুই কিন্তু সম্ভব। আজ যখন হচ্ছে এই যে ঘটনাগুলো যার সঙ্গে ঘটছে, ধরো যারা বলছে তাদের সঙ্গে হয়তো ঘটেনি, না ঘটাই ভালো। আমরা তো কোনোদিন কাম্য নয় কারোর সঙ্গে ঘটুক, ঠিক আছে, এটা কাম্যও নয়, কোনোদিন কাম্য নয়। কেন, যার সঙ্গে ঘটে সেই জানে তার সঙ্গে কি ঘটেছে এবং কি তাকে সাফার করতে হয়। ঠিক আছে। আজ ডেমোলজি বলো, তন্ত্র বলো, ঠিক আছে, আজ আছে বলেই, আজ ছিল বলেই কিন্তু মানুষ এখান থেকে রিলিফ পাচ্ছে। ঠিক আছে। সমাজ উন্নত, সমাজ সবকিছুই ঠিক। সমাজে কিন্তু গিয়েও তো সে তন্ত্রের দ্বারাই খারাপ করছে, তন্ত্রের দ্বারাই ভালো হচ্ছে। কোনটা তো কিছু তন্ত্র যেমন ভালোও করে খারাপও করে, ঠিক আছে। ঠিক ডেমোলজিও এমন। ডেমন মানে যে খুব একটা ভয়ানক ব্যাপার সেটা কিন্তু নয়, সেখানে ভালোও করা যায় খারাপও করা যায়। তুমি যেটা চুজ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি খারাপ করবে না ভালো করবে। আচ্ছা, ঠিক আছে। ডেমন এমন একটা জিনিস, মানুষ তাকে ভয় পায়, কিন্তু তোমাকে একটা ছোট্ট করে বলে রাখি, তুমি একটা যদি তাদের কাছে কিছু চাও, মন থেকে চাইতে হবে, পিওর সোল থেকে চাইতে হবে যে আমার এটা দরকার। খারাপ কাজে আমি কোনোদিনই বলবো খারাপ কাজে কাউকে ইউজ করো না। খারাপ যদি কাজে কাউকে ইউজ করা হয় তার খারাপ তোমার কার্মিক নিতেই হবে। ভালো কাজের জন্য ইউজ করো। তন্ত্র অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ভালো কাজের জন্য, মানুষের ভালোর জন্য। আমাদের মহাদেব পার্বতীকে, মা পার্বতীকে এইগুলো বলেছিলেন যাতে মানুষের ভালো করা হয়, সেখান থেকে তন্ত্র এসছে। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে, কলি যুগে দাঁড়িয়ে সেই তন্ত্রের অপব্যবহার করা হচ্ছে। মানুষের ভালো করার জায়গায় সেগুলো খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। এটা কুসংস্কার নয়, ঠিক আছে, এটা মানে জিনিসটাকে কুনজর এবং কুপ্রভাব দিয়ে এটাকে খারাপ জিনিস করা হয়েছে। ঠিক আছে। আজ কলি যুগে দাঁড়িয়ে কিন্তু এগুলো ফেস করতে হচ্ছে। এবং এটা ফ্যাক্ট যে তন্ত্রকে 90% এখন খারাপ কাজে ইউজ করা হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা আমি করতে চাই তোমাকে, এটা আমার ব্যক্তিগত প্রশ্নও বলতে পারো, অন ক্যামেরা তোমাকে করছি, সেটা হচ্ছে তোমাকে একদম অনেস্টলি অ্যান্সার দিতে হবে। কিন্তু সেটা হচ্ছে যে ডেমন বা ডেমোনোলজি সত্যি কি এক্সিস্ট করে, মানে এটার কাজ কি হয়? দেখো, আমি এবার দর্শক বন্ধু তোমাকে দুজনকেই বলি, একটা ছোট্ট জিনিস করবে। ডেমন অনেক আছে, একটা ডেমন একটা জায়গায় স্পেসিফিক জায়গায় কাজ করে। তোমার যেটা প্রবলেম আছে সেই ডেমনটাকে তুমি আগে সিলেক্ট করে নাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট করে নিলে তোমার, আমার এইটা একটা আছে, আমার এই ডেমন, সে যে ডেমন সেই বিষয়ে স্পেশালিস্ট, তাকে তুমি সিলেক্ট করে নাও। তাকে তোমার পুরো মানে মন থেকে এক মনে, তুমি যেমন ভগবানকে এক মনে ডাকো, সেরকম এক মনে তুমি তার কাছে একটা কিছু চাও, ছোটখাটো চাও, বড় সড়ো কিছু চাওয়ার দরকার নেই। তুমি দেখো যে কি সে কাজ করছে কি করছে না। ঠিক আছে। তুমি যখন পজিটিভ ওয়ে পাবে, তুমি তখন আর একটা লোককে গিয়ে বলতে পারবে হ্যাঁ আমি পেয়েছি। ঠিক আছে। এটা কিন্তু 100 কেন, তুমি যত % বলবে, আমি তোমাকে এখানে বসে বলে দিয়ে যাচ্ছি, ডেমনকে যদি এক মন থেকে যদি কিছু বলা হয়, মানে তার উপর তোমাকে ট্রাস্টটা রাখতে হবে। ঠিক আছে। কোনো মনে না, তোমার মনের মধ্যে কোনো দোটা আনলে হবে না, বলেছি হবে কি হবে না এটা নয়, আমি বলেছি সে আমার প্রতি, কেন সেও তো দেখবে, কেন তুমি তাকে চেয়েছো, সে তো তাকে দেখতে হবে যে এ আমার প্রতি কতটা নিষ্ঠা নিয়ে এসছে, এ আমাকে আজ চেক করছে কিনা। সেও তো চেক করে নেবে, সে তো আর এমনি এমনি দেবে না, সে তো আর মানুষ নয়, সে তো আর ভগবান নয় যে চাইলে আর দিয়ে দিল। ঠিক আছে। সে হচ্ছে ডেমনস। ঠিক আছে। সে যদি দেখো, তুমি যদি এক মনে তার দিকে চাও, কোনো দোটানা না থাকে, তোমাকে হাতে নাতে রেজাল্ট দিয়ে যাবে। এবং এটা ফ্যাক্ট, যারা যারা আমাদের থেকে ডেমন দিয়ে কাজ করিয়েছে, এরা অনেক রিভিউ আছে, অনেক কিছু আছে, তারা নিজেরা এসে বলতে রাজি আছে অন ক্যামেরা যে তারা কি পেয়েছে না পেয়েছে।
ঠিক আছে, ডেমন কিন্তু এরকমই জিনিস, কিন্তু ওই যে তোমাকে কিন্তু মাইন্ডটাকে কিন্তু এক জায়গায় রাখতে হবে, কোনো দোটানা যাতে না আসে। ঠিক আছে, সেটাই হচ্ছে ডেমনের কাজ। স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে কি? নিয়মাবলী বলতে আমার একটাই নিয়ম, সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে প্লিজ কল করবেন। আর একটা যেটা সমস্যার কারণ, আমাদের যখন চেম্বার থাকে কিংবা কোনো ধরো কাজ চলছে, তখন আমি কিন্তু ফোন ধরতে পারবো না। কেন, আমার চেম্বার চলাকালীন আমি কোনোদিনই সেটা ফোন ধরতে পারি না। কেন, কেউ যখন আমার কাছে এসছে, সে তার টাইমটা নিয়েই এসছে আমাকে তার কাজের জন্য, আমি তার বদলে একটা পারিশ্রমিক নিই, সেখানে আমাকে তাকে আমার টাইমটা তাকে প্রোভাইড করতে হয়। একদমই তো, ঠিক আছে। এবার অনেকে বলে আপনাকে অনেকবার ফোন করেছে, আপনি ফোন তোলেন না। ঠিক আছে, 10টা থেকে 10টা টাইম মানে আমি তো সারাক্ষণ ফোন নিয়ে আর বসে থাকতে পারি না, আমার কাজগুলোও আছে। আপনারা ফোন করবেন, যদি দেখছেন ফোনে না পান, হোয়াটসঅ্যাপ যেটা ফোন নাম্বার সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন, আমি ওখান থেকে পরে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনাকে যখন সময় হবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেব। আমার মনে হয় হোয়াটসঅ্যাপ করে রাখাটা বেটার। হোয়াটসঅ্যাপ করে রাখাটা বেটার, কেননা ফোন না পেলে, ফোন সবসময় অ্যাভেলেবেল হয়ও না। ঠিক, কেন, কাজের মধ্যে থাকলে ফোনটা তো সবসময় পাওয়া যায়। ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই যে আমরা আহামরি যে আমাদের ফোন পাচ্ছে না। মানুষ কিভাবে বলো তো, যে এনারা অনেক বড়, ঠিক আছে, মানুষ ফোন করার পরে এটাই বলে আপনারা তো অনেক ব্যস্ত থাকেন, আপনারা ফোন ধরতেন। আরে ব্যস্ত তো সব মানুষই থাকে, কাজের জায়গাটা তো আটকাতেই হবে। ঠিক। আচ্ছা, ডেমোনোলজি নিয়ে আমরা তো কথা বলছি, রিসেন্ট কোনো তোমার কাছে কেস আছে ডেমোনোলজির উপর? রিসেন্ট সলভের একটা তাহলে কেস বলি, রিসেন্ট কেস না, এটা রিসেন্ট সলভড কেস বলি। আচ্ছা আচ্ছা, মানে ডেমন দিয়ে সলভ হয়েছে এরকম একটা কেস তোমাকে তাহলে বলি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা রিলেশনশিপের কেস। আচ্ছা, ঠিক আছে, এবং তাদের রিলেশনশিপটা কিন্তু একদিনের নয়, 15 বছরের ভালোবাসা, আচ্ছা, 7 বছরের বিবাহিত জীবন, আচ্ছা, তারপর সেখান থেকে কিভাবে নষ্ট হয়েছে, ও সেখান থেকে নষ্ট হওয়ার জায়গা। মানে ওরা কলেজে যখন পড়তো, মানে স্কুল লাইফ থেকে ক্লাস 10 থেকে তাদের একই জায়গায় পড়া, এবং সেখান থেকে তাদের ভালোবাসা শুরু। ঠিক আছে, যেটা আজকালকার দিনে নর্মাল হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে সেটা নর্মাল ছিল না। ঠিক আছে, এবং তখন থেকে মানে ছেলেটির মা বাবা, ঠিক আছে, মানে মেয়েটিকে বারণ করেছিল অনেকে, মানে যেটা হয় যে চায় না, যেহেতু এটা তখন ছোট বয়স, সেই থেকে কিন্তু তারা সেই সম্পর্কটাকে চালায়, এবং তারা 15 বছর রিলেশনে থাকার পরে বিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং তাদের লাইফ খুব সেট, দুজনেই স্ট্যাবলিশ, দুজনেই খুব ভালো একটা র্যাঙ্কে চাকরি করেন। ঠিক আছে, নামটা একটু বলা বারণ আছে, কেন উনি বলেছেন গল্প তুমি বলো, কিন্তু নামটা প্লিজ বলো না। ঠিক আছে, নামটা আমি এই মুহূর্তে বলতে পারলাম না, কিন্তু তারা হচ্ছে খুব স্ট্যাবলিশ এবং সরকারি চাকরি করে দুজনে। আচ্ছা, ঠিক আছে, এবং চাকরির জায়গা তো দুজনে খুব ভালো একটা উন্নতি হয়েছে। 5 বছরের সম্পর্ক, বিয়ের সম্পর্কে যখন আসেন, 3 বছর পরে তাদের একটু সন্তানও হয়, কন্যা সন্তান। আচ্ছা, কিন্তু এই যে মানে ছেলেটির পরিবার কোনো দিনই মেয়েটাকে কিন্তু মানে নিজের মতো আপন করে নিতে পারেনি, মেনে নিতে পারেনি, বিয়েটাকেও মেনে নিতে পারেনি, সেই যে ছোটবেলা থেকে সম্পর্ক সেটাও তো মানতে পারেনি, বিয়েটাকেও মানতে পারেনি। আরো বড় কারণ হয় যখন মেয়ে হয়, এটা আরো বড় একটা বাজে জায়গা হয়ে দাঁড়ায়, এবং সেখান থেকে কি হয়, এবার আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলার জায়গা সৃষ্টি হতে থাকে। এই এত বছর একটা সম্পর্কে থাকার পরে এটা শুরু হয়। ঠিক আছে, প্রথম কি হয়, ওনার স্ত্রীর প্রতি ওনার একটা কি বলবো, মানে বলে না, মানে বিতৃষ্ণা না, আমি বিতৃষ্ণা ঠিক বলবো না, মানে সন্দেহ প্রকাশ করতে শুরু করে। ডাউট ফিলিং শুরু হয়, যেটা এদের মধ্যে এত বছর কিন্তু ছিল না। মানে এটা হয় সন্তান হওয়ার পরে এই জিনিসটা শুরু হয়। ঠিক আছে, মানে স্বামী হঠাৎ করে, মানে যে দুজনে ভালো জায়গায় কাজ করছে, কোনোদিন তাদের মধ্যে কোনো খারাপ একটা মানে সন্দেহ তো দূরের কথা, যেটা বন্ডিং, সেই বন্ডিং মানে লোকের চোখে হিংসা হওয়ার মতো স্ট্রং বন্ডিং যাকে বলে, সেখান থেকে কি হয়, দুজনে মানে স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ হতে শুরু করে। ঠিক আছে, সন্দেহটা কাকে নিয়ে, তার স্ত্রীর কলিগকে নিয়ে সন্দেহ করতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে কোনো কিছুই নাই, এবং একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা উনিও আগে জানতেন, কিন্তু সেখান থেকে সেই জিনিসটা সূত্রপাত হয়। আচ্ছা, এই সূত্রপাত হতে হতে সেই যে ভালো বন্ডিং, সেই যে ওদের এত বছরের মানে সাংসারিক জীবন সম্পর্ক, সেটা আস্তে আস্তে শেষের দিকে চলে আসে, এমন পজিশনে চলে আসে, লাস্টে ডিভোর্স হবে এরম পজিশনে চলে যান। মানে মেয়েটি চাইছে না, কিন্তু ছেলেটা চাইছে তাকে ডিভোর্স দিয়ে দেবে, এরম পজিশনে চলে আসে। তা এখান থেকে উনি কি করে, অনেক জায়গায় যান, কাজবাজ করান, ঠিক আছে,
মানে হচ্ছে মাঝে মাঝে ঠিক হচ্ছে, আবার সম্পর্ক কিন্তু সেই আগের মতো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, এবং শেষে উনি পুরোপুরি হাল ছেড়ে দেন, মানে ডিভোর্সের একদম দোরগোড়ায় চলে এসে তখন কেসটা। এবার কি করে, কোনো কারণে আমার সঙ্গে সেখানে যোগাযোগ হয় ওনারা ওই তোমাদের মতো যেমন চ্যানেল আছে এরকম চ্যানেল কল করতে করতে ওনারা পায় আমার মানে ঠিকানা, ওখানে আসেন, এসে মেয়েটি আসেন, ছেলেটি না মেয়েটি আসেন, মেয়েটি এসে সবকিছু বলতে থাকে যে আমার সঙ্গে এই হয়েছে, আমার জীবনটা এরম ছিল না, মানে আমার জীবন খুব মানে একটা হ্যাপি ফ্যামিলি যাকে বলে সেই সুন্দর লাইফস্টাইলে ছিল। গোছানো সেটেল। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি আজকে মানে পুরোপুরি শেষ, মানে আমার শেষ বলতে ডিভোর্সের আমি দোরগোড়ায়, আমি এরম জায়গায় এসে এখন দাঁড়িয়েছি। আমি আমাকে বলছে আপনি আমাকে বাঁচান, আমার আর কিছু করার নেই, আমি অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, ফল পাইনি বলবো না, আমি কাউকে দোষারোপও করবো না, এটা হয়তো আমার ভাগ্য যে আমার হয়তো আর কিছু করার নেই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আমি লাস্ট একবার ট্রাই করে দেখি। তাই বললাম আপনি তাহলে কি কি হয়েছে আপনার সঙ্গে, মানে কি কি দিয়ে কাজ করেছেন আপনি একটু বলতে পারবেন? তো উনি বললেন দেখুন আমি তারাপীঠে গেছি, ঠিক আছে, মা বগলার পুজো করেছি, আমাকে ওখানেও নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, আমাকে মানে অঘরিতন্ত্র দিয়েও কাজ করা হয়েছে, ফল পাইনি বলবো না, হয়তো যেখানে খুব ঝামেলা চলছিল সেটা ঠিক হয়ে গেছিল, মানে ঠিক বলতে পুরোপুরি ঠিক নয়, কিন্তু আবার সেই পরে ঘুরে ফিরে একই জায়গায় আমি এসে দাঁড়াচ্ছি, মানে আমি যে একটা স্টেবিল লাইফ যেটা আমার লাইফটা ছিল ওই লাইফটা কিন্তু আমি আর পাচ্ছি না। তা আমি ওনার কাছে সব ঘটনাটা শুনলাম, যেটা তোমায় বললাম এতক্ষণ ঘটনা, এই ঘটনাগুলো উনি আমাকে পুরো বললেন। বলার পরে বললাম দেখুন ম্যাডাম আপনি যদি চান তাহলে আপনাকে একটা আমি ছোট্ট একটা জিনিস সাজেস্ট করতে পারি, যদি আপনি রাজি হন, কেননা যেটা বলবো সেটা তো হট করে কেউ রাজি হতে চায় না। বলছে কি সেটা? আমি বললাম তাহলে আপনাকে এটা একটা ওয়েস্টার্ন পদ্ধতি, ঠিক আছে, এটা নিয়ে তাহলে আপনাকে যদি বলি করতে আপনি কি রাজি হবেন? বলছে আপনি বলুন, আমার আর কিছু করার নেই, আমাকে যা বলবেন, মৃত্যু আমার মানে আমি মৃত্যু চাই, এবারে যদি ডিভোর্স মানে আমার মৃত্যু, এখানে আমার কিছু করার নেই, যেহেতু আমার একটা বাচ্চা আছে আমি কোনো দিকে ওই জন্য এগোতে পারছি না, মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার স্বামী আমাকে এইভাবে দোষারোপ করবে, মানে মারধর করছে, গালাগালি দিচ্ছে, এরম পজিশনে সেটা চলে গেছে। ঠিক আছে, তিক্ততা এসে গেছে একটা সম্পর্কের মধ্যে। তো এটা বলার পরে তা ওনাকে বললাম যে একটা ডেমন বলে একটা জিনিস আছে, আপনি কি ডেমন দিয়ে কাজ করবেন? তো উনি বলছে ডেমনটা কি, মানে উনি ডেমন সম্বন্ধে জানেন না। তো ওনাকে আমি বললাম ডেমন হচ্ছে এই ব্যাপার। উনি বললেন দেখুন যদি হয় আমি রাজি, ঠিক আছে, যদি করে দিতে পারেন তাহলে। আমি বললাম দেখুন ডেমন দিয়ে কাজ করলে কিছু কিছু ব্যাপার আছে যেটা আপনাকে কিন্তু সেটা মানতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে, যেমন ওদের প্রতি একটা ট্রাস্ট রাখতে হবে আপনাকে, যেমন আপনি ভগবানের কাছে আপনি ট্রাস্ট করে করেছেন, এরকম একটা ট্রাস্ট কিন্তু আপনাকে রাখতে হবে। তাই এরকম ভাবে হতে উনি বললেন টললেন। তা একটা ডেমনের কাজে একটা তো অ্যামাউন্ট লাগে, তো ওনাকে অ্যামাউন্টটা বলার পরে উনি বললেন আমাকে কটা দিন টাইম দিন, আমাকে একটু জোগাড় করতে হবে। মানে উনি সরকারি চাকরি করে কিন্তু এত জায়গায় এত কিছু করেছে, মানে ওনার অ্যাসেট ভেঙে গেছে, কিন্তু তবুও উনি রাজি, ঠিক আছে, উনি বলে টলে চলে যান। হঠাৎ 7-8 দিন পরে উনি ফোন করেন যে আমার ডিভোর্স ফাইল কিন্তু হয়ে গেছে, আমার স্বামী কিন্তু ডিভোর্স ফাইল করে দিয়েছে, ঠিক আছে, এবার আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার, আমি আপনাকে টাকা দেবো, আপনি কাজ শুরু করুন। আমি বললাম ঠিক আছে, শুরু তো সবসময় করা যায় না, ডেমনিক কাজের কিন্তু দিনক্ষণ আছে, কিছু টাইমিং থাকে, সেটা না করে তো করা যায় না। আমি বললাম আপনি যত তাড়াতাড়ি পারবেন শুরু করুন, তারপরে যা হয় দেখা যাবে। আর আপনার ট্রাস্ট আছে তো? উনি বলছেন হ্যাঁ। আমি পুরো ফুল কেন আপনি বলার পরে আমি অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে, ভিডিও দেখে আমি সেখান থেকে কিছু কিছু জিনিস পেয়েছি, কালেক্ট করেছি, যেটা আমার ভালো লেগেছে। সব কিছু ভালো হয় না, সব কিছু আবার খারাপও হয় না। আপনি করুন, আপনার যা ইচ্ছা আপনি করুন, আমি এবার দেখি কি হয়, আমার ভাগ্যে কি লেখা আছে। সবকিছুই করেছি, এটাও একবার করে দেখি যে আমার ভাগ্যে এটা শুট করে। মানে উনি একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে, মানে নৌকার একদম শেষ আগায় গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে পা দেওয়া মানে জলে পড়ে যাওয়া। ঠিক। তো ওনার ডিভোর্স ফাইল হয়ে গেছে, তা একটা আমি রিচুয়ালস আমরা শুরু করলাম। তা ওনার এত ব্লকেজ, এত আসছে, যখন রিডিং করে দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে ওনার ওপরে মানে বিচ্ছেদ ক্রিয়া করে, সেটা কিন্তু মানে বিচ্ছেদ ক্রিয়া করেছে, মানে সঙ্গে সঙ্গে কিন্তু সফল হয় না কোনো ক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, ধরো আজ করে কালকে কিন্তু তার ফল পাওয়া যায় না। বিচ্ছেদ ক্রিয়া বলো, যত বড় বড় ক্রিয়া হয় আজ করে কাল তার ফল হয় না, ঠিক আছে। ধরো কোনো একটা ক্রিয়া করেছে, আজকের থেকে তোমার ক্রিয়াটা শুরু হয়েছে, তার কাজ আজকের থেকে এফেক্ট দেওয়া শুরু হলো, এটা ছোট থেকে হতে 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 একটা বড় জায়গায় নিয়ে চলে যাবে। ঝগড়া, অশান্তি, মারধর, গালাগালি, শেষ পর্যায়ে ডিভোর্স। এটা করতেও কিন্তু একটা টাইম লাগে। যে মানুষ ভাবে যে একটা কিছু ক্রিয়া করলাম, যে আমার কাজটা হচ্ছে না, মানুষ এটাই ভুল করে, যে আমি আজ করলাম আমি কালকেই রেজাল্ট দিতে হবে, সেটা কোনোদিন ইনস্ট্যান্ট কিছু পাওয়া যায়, কোনোদিন হয় না।
কেন ক্রিয়া করলে তার একটা টাইমিং থাকে, সে ক্রিয়ারও একটা মানে সেটা পুরোপুরি রেডি হতেও একটা টাইমিং লাগে। ওনার যখন শুরু হয়েছিল, ওনার ক্রিয়াটা করা হয়েছিল 6 মাস আগে। আচ্ছা, ঠিক আছে, বাচ্চার মুখে ভাতের পর থেকে এটা শুরু হয়েছে। ঠিক আছে, ওনার মেয়ে যেহেতু ওনার শ্বশুর বাড়ির তরফ থেকে এটা করেছিল। ঠিক আছে, করে ওনাদের মানে জায়গাটাকে বিচ্ছেদ করে দিয়েছে এবং দুজনের মধ্যে অশান্তি এমন পর্যায়ে গেলে সেটা ডিভোর্সে গিয়ে দাঁড়িয়েছে। তা সেখানে আমাদের ডেমনস যারা আছেন তাদেরকে দিয়ে আমরা যখন কাজ শুরু করলাম, আমাদের লর্ড লুসিফার তো অবশ্যই আছেন। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের এখানে অ্যাস্ট্রোরাত বলে একজন আছেন, উনিও ছিলেন। ওনাও মানে সবকিছু কাজ করতে পারেন। ঠিক আছে, তা ওনাদের দিয়ে যখন কাজ করা হয় মোটামুটি ওনার ফার্স্ট ডেট চলে আসে। আচ্ছা, ডিভোর্সের কেসের ফার্স্ট ডেট চলে আসে, কেন ওনার ব্ল্যাক ম্যাজিকটা না কাটিয়ে আমরা ওই কার্যায় ঢুকতে পারবো না। তো ঠিক আছে, আচ্ছা, এবার ব্ল্যাক ম্যাজিক কাটাতে গিয়ে ওইখানে ডেটটা চলে আসে। তো উনি আমাকে ডেটের 2 দিন আগেই বলে দেন যে আমার কিন্তু দাদা ডেট চলে এসছে, তাহলে আপনি যান। ঠিক আছে, ডেটে যান, কোনো অসুবিধা নেই, আজকে ডিভোর্স হবে না, কেন প্রথম ডেটেই ডিভোর্স হয়ে যায় না। আপনাদের সেপারেশনে থাকার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, আপনারা যান, কোনো ভয় পাবেন না, আপনি নর্মাল যেটা সেটাই বলবেন, কোনো কিছু লুকাবার দরকার নেই। তা আমরা যখন ব্ল্যাক ম্যাজিক কাটাবার পরে ওনার যখন এবার কাজটা ধরি, মানে মেন যে কাজটা ওদের ডিভোর্স আজকে ওদের এবার সুস্থ সবল জীবনটা ফিরিয়ে দেওয়া, এরকম কাজটা মোটামুটি 21 দিন যখন হয়, 21 দিন পরে ওনার একটা ফিডব্যাক আসে আমাদের কাছে যে দাদা উনি বলছে মানে আমার সঙ্গে যে আগে যে ব্যবহারটা করতো, যেমন গালাগালি দেওয়া বলুন, মারধর বলুন, ওইটাকে এখন কমে গেছে এবং উনি যে এখন নিজের মেয়ের প্রতি কিন্তু আবার একটা জায়গা সেই আগের জায়গার মতো এসছে। মানে আমার সঙ্গে সম্পর্ক ভালো হয়নি, কিন্তু ওই যে মেয়ের প্রতি একটা যে মানে ওনার একটা খারাপ সম্পর্ক তৈরি, সেটা কিন্তু আগে থেকে মেয়েকে আবার সব কিছু করছে মেয়ের জন্য। মানে মেয়ের জন্য যা জিনিসপত্র আনছিল সেগুলো পুরোপুরি টোটালি বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, মানে স্ত্রী এবং মেয়ে দুজনের থেকে উনি পুরো আলাদা হয়ে গেছিলেন। এরমভাবে উনি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন। আরে ঠিক আছে, আপনি আরো কটা দিন সময় নিন। মোটামুটি 1.5 মাস পরে উনি যখন ফিডব্যাক দেন, বলছে দাদা একটা অলৌকিক ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমরা তো এখান থেকে বুঝতে পারছি কি কাজ হচ্ছে, কেন আমরা যাকে দিয়ে সবচেয়ে হায়ার লেভেল দিয়ে আমাদের কাজ চলছে তখন, তিনি হচ্ছে আমাদের লর্ড লুসিফার, তাকে দিয়ে কাজ তখন চলছে। ঠিক আছে, তা উনি বলছেন কি যে হঠাৎ করে আমার সামনে বলছে যে আবার আগের মতো সবকিছু যে আমরা ঠিকঠাক করে নিই, ডিভোর্স কেসটা আমি তুলে নিতে চাই। যেহেতু ওনাদের মিউচুয়াল ডিভোর্সে উনি যে যাননি, ঠিক আছে, কেননা স্ত্রী তো রাজি নয়। ঠিক আছে, ছেলের বাড়ির তরফ থেকে মানে ছেলে করেছিল যেহেতু ফাইলটা। ঠিক আছে, তাই বললাম যখন বলছে এখন কিছু বলার দরকার নেই, আপনি বলবেন যে তোমার ইচ্ছা, কেন আপনি যদি এখন বলেন যে হ্যাঁ তুলে নাও, তাহলে ও একটা অন্য কিছু মাইন্ডে আবার আনতে পারে। এইভাবে করে মানে আরো 10 দিন যাওয়ার পরে স্বামী মানে সেকেন্ড যে ডেট আসে ওদের, যখন ডেট আসে পরের যে ডেট পায় ওরা, উনি উকিলকে গিয়ে ডাইরেক্ট কোর্টে বলেন আমি এই কেস রাখবো না, আমি এই কেস তুলে নেব। ঠিক আছে, এবং উনি কেস তুলেও নেয়। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে ডেমনের ক্ষমতা, যে ওনারা কি করতে পারেন, মানে যেটা হওয়া ভেঙে যাওয়া জায়গা সেটাও কিন্তু জোড়া দিয়ে দিতে পারে। এবং জাস্ট আজ হয়েছে মানে 7-8 দিন হবে, ওনারা এখন আবার পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে, আবার সেই জায়গাটা ফিরে পেয়েছে। ওনারা এখন আবার সেই বাইরে যেমন ঘুরতে যেত এবং ওনারা এখন খুব সুখী আছে। এবং ওনাদের আমরা একটা জিনিস দিয়েছি, প্রোটেকশন একটা করে দিয়েছি। আচ্ছা, যাতে ফার্দার, কেন যে একবার করে সে আবার করবে। ঠিক আছে, কেননা ওনাদের কাজই হচ্ছে ওদেরকে বিচ্ছেদ করা, কিন্তু আমাদের এখানে কাজ যখন আমরা করি প্রোটেকশন আমরা একটা দিয়ে দিই। কেন একটা মানুষ একটা কাজ করতে অনেক টাকা খরচা করে, ঠিক আছে, সময়ও খরচা করে, সেই কাজটা হওয়ার পরে আবার যদি কোনোভাবে বিগড়ে যায় তখন সেই মানুষটা পুরো নাজেহাল হয়ে পড়ে। এবং এখান থেকে কিন্তু মানুষ আমাদের প্রতি মানুষের একটা কিন্তু ট্রাস্ট কিন্তু উঠে যায়, যে কাজ করাই কাজ হয় না, কাজ হয় কিন্তু মানুষ অ্যাকচুয়ালি ধৈর্যও ধরে না, এবং যারা কাজটা করে তারা তাকে প্রপারভাবে বলেও দেয় না যে কি করতে হবে, তারা একটা কাজ করে ছেড়ে দেয়। কাজ যারা জানে তারা সবাই কাজ করতে পারে, কিন্তু তারা ঠিক জায়গাটাকে ধরে দেয় না যে এতদিন হবে, আপনাকে এই জিনিসের টাইমটা ধরে রাখতে হবে, মানে ক্লিয়ার করে কিছু বলে না। আর কিছু কিছু জায়গা যে কি করে তারা, মানে আমার আরো টাকা দরকার, ঠিক আছে, কাজ করছে, আপনার আর একটাই প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য এটা করতে হবে। আর একটা প্রবলেম আছে, প্রথমেই পুরো তুমি দেখে নাও না, প্রথমেই তুমি বলে দাও তোমার এত টাকা খরচা, তুমি পার্টিকে ধরে রাখার জন্য ছোট ছোট করে কেন নিচ্ছ? তাকে তুমি জানো তোমাকে একটা কাজ করলে তার হবে না, তোমার 3-4টে যদি কাজ করতে হয় তুমি 3-4টে কাজেরই পয়সা নাও, একবারে নাও, তাতে পার্টিরও তাতে অসুবিধা হয় না, এবং আমাদের যে বদনামগুলো সেই বদনামগুলো হয় না। একজনকে তুমি বলছো তুমি 10,000 টাকা দিলে হয়ে যাবে, সে 10,000 টাকা দিয়ে যখন কাজটা করাচ্ছে,
ঠিক আছে, তারপরে বলছো না আরো টাকা দিতে হবে, কেননা এই কাজটার জন্য হয়ে গেছে, কিন্তু আর একটা তোমার কাজ আছে, তোমার সেই কাজের জন্য টাকা দিতে হবে। এরকম তুমি 3-4 বার যদি কোনো ক্লায়েন্টের থেকে নাও, সে এমনিই তখন তাদের প্রতি একটা খারাপ জায়গা হয়ে যায়। এবং আমার সেই ক্লায়েন্ট এখন খুব ভালো আছে, এবং আমরাও লর্ড লুসিফারের কাছে এবং আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছে একটাই প্রার্থনা করি, যেন এরমভাবেই তারা সারা জীবন থেকে যায়। ঠিক আছে, প্রোটেকশন তো আমরা দিয়ে দিয়েছি, আমরা সবকিছুই করেছি, আমাদের কাজটা আমরা করে দিয়েছি, এবার সবকিছুই তাদের ওপরে। ঠিক আছে। আচ্ছা, এই গল্পটা শুনতে শুনতে আমার একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় এলো। তোমারই কোনো একটা ভিডিওতে আমরা এরকম একটা গল্প করছিলাম, সেই ভিডিওটা যখন আমরা পাবলিশ করি, সেখানে একজন কমেন্ট করে যে এনারা হচ্ছেন শয়তানের পূজারী। কি বলবে তুমি এই বিষয়ে? এবং শয়তানের পূজারী যদি বলে, ঠিক আছে, তাহলে যারা তন্ত্র দিয়ে খারাপ কাজ করে তারা কিসের পূজারী? পিশাচের পূজারী বলবে। যারা জিন দিয়ে কাজ করে তারা জিনের পূজারী। আমরা কোনো কিন্তু পূজারী নই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাদেরকে ডাকি, ঠিক আছে, তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করাই। ঠিক আছে, আমরা যখন মা কালী বলো, মা বগলা বলো, মা ছিন্নমস্তা বলো, এরা কে? এরা তো পিওর এনার্জি। ঠিক আছে, এদেরকে দিয়ে ভালো কাজ, তন্ত্রমতে এদেরকে দিয়ে ভালো কাজ করাতে হয়, কিন্তু এদেরকে দিয়ে মানুষ এখন খারাপ কাজ করাচ্ছে। ঠিক আছে, শয়তানের পূজারী জিনিসটা একটা আলাদা। ঠিক আছে, আর আমাদের জিনিসটা পুরোপুরি একটা আলাদা। আমরা জিনিসটাকে আমরা এনার্জি হিসাবে নিই। ঠিক আছে, ডার্ক এনার্জি, হোয়াইট এনার্জি, এরম হিসাবে একটা এনার্জি হয়। হ্যাঁ, আমরা জানি এরা শয়তান, মানে শয়তান বলাটা ভুল, এরা হচ্ছে ডেমন্স। ডেমন্স মানে কিন্তু শয়তান নয়। ঠিক আছে, এরা একটা ডার্ক এনার্জি। এক্স্যাক্টলি, আমি এইটাই তোমাকে জিজ্ঞাসা করতাম এর পরের প্রশ্নে, যে মানুষের মনে একটা কোথাও গিয়ে দানা বাঁধছে যে ডেমন মানে শয়তান বা দানব। এইটাকে তুমি যে একটু কনসেপ্টটাকে তুমি যদি একটু ক্লিয়ার করে বলে দাও গোসাই ঠাকুরের আড্ডায়। এটার হচ্ছে ডেমন্সটাকে, মানে নামটা শুনে যদি আমরা এটার বাংলা মিনিং করি তখন আসে দানব। ঠিক আছে, ডেমন্স মানে অ্যাকচুয়ালি কি? এরা হচ্ছে ফলেন অ্যাঞ্জেল। আচ্ছা, ঠিক আছে, এরা কে ছিলেন? ডেমনরা কোথা থেকে এসছেন? ঠিক আছে, এরা হচ্ছে ফলেন অ্যাঞ্জেল। আমাদের যে লর্ড লুসিফারকে বলুন, ইনি কে? ইনি তো মানে সব ডেমন্সের মধ্যে সবার ওপরে। তা এনারই তাহলে হিস্ট্রিটা দেখা যায়, ইনি কে? ঠিক আছে, ইনি হচ্ছেন ফলেন একজন অ্যাঞ্জেল। আচ্ছা, আমাদের যে অ্যাঞ্জেল আছে, ঠিক আছে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল, উনি হচ্ছেন এখন অ্যাঞ্জেলদের মধ্যে টপ পজিশনে আছে। ঠিক আছে, এনার থেকেও আমাদের লর্ড লুসিফার হচ্ছে অনেক, মানে কি বলবো তোমাকে, বেশি পাওয়ারফুলের থেকে অনেক মানে জ্ঞানী ব্যক্তি ছিলেন। আচ্ছা, ঠিক আছে, মানে কিন্তু এনার একটা জিনিস ছিল, মানে আমাদের যদি তুমি পিছনে গিয়ে দেখো, মানে পুরো যদি ডেমনটাকে যদি ফার্স্ট থেকে তুমি স্টাডি করো, তুমি কিন্তু পাবে এই যে আমাদের যে লর্ড জিসাস, ঠিক আছে, এর পরে কিন্তু জায়গা ছিল লর্ড লুসিফারের। আচ্ছা, ঠিক আছে, তখন তিনি লর্ড লুসিফার নামে ছিলেন না। ঠিক আছে, তখন তিনি অ্যাঞ্জেল হিসাবে ছিলেন। ওকে, ঠিক আছে, আমাদের যিনি এই যে জন্য অ্যাঞ্জেল হিসাবে ছিলেন, মানে প্রথমে সবাই ভেবেছিলেন জিসাসের পরে যদি কেউ, সেটা হচ্ছে ইনি হবেন। ঠিক আছে, কিন্তু ওনার একটা নিয়ম ছিল, মানে লর্ড লুসিফারের একটা নিয়ম ছিল, উনি সবাইকে, ওনার চাইতেন সবাই হচ্ছে নিজের স্বাধীনতা মতো চলবে। কেউ কারোর মধ্যে আবদ্ধ হবে না, কেউ কারোর কথায় চলবে না। ওনার একটা ছিল, মানে পুরো উন্মুক্ত জীবনধারার মধ্যে উনি থাকতেন, স্বাধীন চেতা মন ওনার। ঠিক আছে, কিন্তু এটা হওয়া সম্ভব নয়। যে যদি নিজের ইচ্ছা মতো চলে, তাহলে কিন্তু আমাদের জগতে একটা অরাজকতা সৃষ্টি হবে। ঠিক আছে, এটা ভগবান কোনোদিন মেনে নেন। যেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যদি সবাই নিজের মতো চলতে থাকে। মানে কেউ তো কারো তখন কন্ট্রোলে থাকবে না, সবাই কন্ট্রোলের বাইরে। তখন কি হয়, এত জ্ঞানী ব্যক্তি, এত সবকিছু, এত তার পাওয়ার, তা সত্ত্বেও তাকে কিন্তু হেলে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখান থেকেই শুরু হয় ডেমন। আচ্ছা, ঠিক আছে, যিনি ছিলেন অ্যাঞ্জেল, টপ লেভেলের অ্যাঞ্জেল, লর্ড জিসাসের পরে যার নাম আসতো, সে তখন হেলে। এবার তিনি কি করেন, তাকে যখন হেলে পাঠিয়ে দেওয়া হয়, তখন তিনি সেখানে গিয়ে ভাবেন, ঠিক আছে, আমাকে যখন এতটাই মানে খারাপ, আমি যখন এতটাই খারাপ, তাহলে আমি খারাপই তাহলে হই। এবার তিনি কি করেন, তখন তিনি হয়ে যান ফলেন অ্যাঞ্জেল। আচ্ছা, ঠিক আছে, আর্কঅ্যাঞ্জেল থেকে হয়ে যান ফলেন অ্যাঞ্জেল। তাহলে তুমি তাকে কি বলবে, সে কি দানব ছিল? সে তো ছিল অ্যাঞ্জেল, সে এখন ফলেন অ্যাঞ্জেল। আমরা ডেমন মানে সেটাকে একটা ভয় ভীতিকর জায়গায় নিয়ে যাই। পুরো যদি তোমাকে জানতে হয়, তাহলে তোমাকে সেখান থেকে দেখতে হবে যে তিনি কে ছিলেন। ঠিক আছে, এবং সেখান থেকে
সে কিভাবে এলেন, মাদার লিলির যে আছে তিনি কিভাবে এলেন, এদের হিস্ট্রিটা তাদেরকে পড়া উচিত, মানে দেখা উচিত। ঠিক আছে, তবেই সেখান থেকে বোঝা যায় যে এরা কারা এবং এরা কোথা থেকে এসছে। ঠিক ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ধরো আমি একজন খুব সাধারণ ব্যক্তি, আমি একদম সাধারণ মানুষ, আমি এত কিছু বুঝি না, আমি একটা ভীষণ সমস্যায় আছি, আমি তোমাকে বললাম যে দাদা আমাকে এই সমস্যা থেকে আপনি পার করে দিন, তুমি আমাকে বললে ডেমোনোলজি দিয়ে আপনি এটা করো, এটা হয়ে যাবে। সেক্ষেত্রে কতটা অ্যাকুরেট হবে, অ্যাকুরেসি কতটা পাবো, মানে হবেই গ্যারেন্টি আছে? হবেই গ্যারেন্টি আছে কিনা এটাই সবার মধ্যে প্রশ্ন, যে হ্যাঁ। অ্যাকুরেসি কতটা হয়। হ্যাঁ। মানুষ এখন চায় যে আমার কাজ কতদিনে হবে, ঠিক, কত পার্সেন্ট হবে। এখন মানুষ কিন্তু আমাদের যে কত পার্সেন্ট গ্যারেন্টি, আমাদের এখন নতুন চলছে, মানে আমাদের এখন টেন্স চলছে দেখে 200% গ্যারেন্টি, 500% গ্যারেন্টি। পার্সেন্টেজ তো 100%ই হয়। তুমি 200 কোথা থেকে দেবে? 100% কাজ করে তুই 200% গ্যারেন্টি কোথা থেকে দিচ্ছ? 100-এ তুমি বলতে পারো আমার 98% গ্যারেন্টি, 99% গ্যারেন্টি, কিন্তু তুমি 100-এ বলছো 200% গ্যারেন্টি। মানুষ তো তারও তো একটা ক্যালকুলেটার ব্যাপার আছে, 100% হলে 200% গ্যারেন্টি কি করে আসছে? আমাদের কাছে 100% গ্যারেন্টিতে কাজ হয়, আমাদের কাছে 200, 500 গ্যারেন্টি নেই। ঠিক আছে, এটার কারণ হচ্ছে আমাদের সঙ্গে যখন কাজ করবে আমরা তাকে একটা ছোট্ট টোটকা দিই। ঠিক আছে, আমরা তাকে চেক করে নিই যে এই মানুষটা আদৌ ডেমোলজি দিয়ে করার যোগ্য কিনা, এর ভরসা আছে কিনা। আচ্ছা, মানে এটা চেক করা যায়। যেমন তোমাকে আমি একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি, তুমি ধরো তুমি বলো আমার একটা ফাইন্যান্সিয়াল জায়গা, ফাইন্যান্সিয়াল জায়গাটা আমার একটু মানে খারাপ চলছে, আমি তোমাকে একজনের নাম বললাম ডেমন্সের, ঠিক আছে, যে তুমি এর রিচুয়ালটা করো, এইভাবে করো, ঠিক আছে, তুমি দেখো তোমার কি হয়। তোমার ধরো তোমার যা কাজের জায়গা, ঠিক আছে, তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া জায়গা, এখানেও একজন আছেন, আমি তোমাকে তাকে বলে দেন তুমি এর রিচুয়াল ছোট করে দেখো, ঠিক আছে, তুমি যখন কাজটা করে তুমি যখন 1% হলেও যখন কাজ পাবে না, তুমি তখন তার প্রতি একটা ট্রাস্ট চলে আসবে, একদম 100 বার। তখন এসেই তুমি কিন্তু বলবে না এখানে গেলে আমার কাজ হবে, এবং তুমি যখন ট্রাস্ট রাখবে এদের প্রতি যে আমার এখানে গেলে 100% কাজ হয়ে যাবে, তোমার তখনই 100% কাজ হবে। তুমি যদি এদের প্রতি ট্রাস্ট না রাখো, ঠিক আছে, যে কোনো কাজের প্রতি, তুমি শুধু ডেমন নিয়ে না, তুমি যেখানেই যাচ্ছ, যে কাজই করছো, ইন্ডিয়ান তন্ত্র, ওয়েস্টার্ন তন্ত্র, হুডো বলো, উইকা বলো, ট্রাস্ট হচ্ছে মেন। তুমি যদি ট্রাস্ট না, যে কাজ করছে তার প্রতি এবং যাকে দিয়ে করাচ্ছেন তার ট্রাস্ট না রাখতে পারো, তোমার কাজ কিন্তু হবে না। এরকম ডেমোলজিতেও সেম জিনিস, তুমি যদি ট্রাস্ট করো তাদের ওপর, সঠিক নিয়ম নীতি মেনে তাদের যেরকম ভাবে আছে রিচুয়াল সেইভাবে করা যায়, যে টাইম বলে দেওয়া হবে সেই টাইমের মধ্যেই হয়ে যায়। বিশ্বাস ইম্পর্টেন্ট এদের কাছে, এরা খুব ইগোস্টিক। তুমি ধরো একটা তোমার কাজ চলে, তোমাকে বলা হয়েছে যে এই কাজটা করতে ধরো 2 মাস টাইম লাগবে, ঠিক আছে, তুমি 1 মাস অবধি খুব একদম হাইফাই মতো থাকলে না আমার কাজটা হয়ে যাবে, 1 মাস তুমি ডাউন হতে শুরু করলো, তুমি তখন এদের প্রতি একটা দৌড়, এদের দিয়ে কিছু হবে না, এখান থেকে তোমার কাজটাই হবে না। ঠিক আছে, এমন অনেক কেস আছে, ঠিক আছে, যারা ধরো অনেকেই আছে যে সবার পক্ষে ডেমোলজি দিয়ে করা সম্ভব হয় না, ঠিক আছে, আমরা তাদেরকে একটা ছোট করে টোটকা দিয়ে দিই যে তুমি একজন ক্লনিক বলে আমাদের আছে, ঠিক আছে, যে তুমি এর কিছু রিচুয়ালস আছে, ছোটখাটো রিচুয়ালস, তুমি এর রিচুয়ালস একটু করে দেখো, ঠিক আছে, তোমার ইনকাম আসে কি আসে না, সেখান থেকেও কিন্তু ইনকাম আসে মানুষের, ঠিক আছে। এইটা আমরা কিন্তু একটা ট্রাস্ট ধরিয়ে দিই, তুমি একটা ট্রাস্ট করো তার প্রতি, ছোটখাটো জিনিসের শুরু হলে তবেই তুমি বড়তে গিয়ে কিন্তু তুমি কাজ করাবে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল জায়গা তো ঠিক, তো দেখো আজ বললে কাল তো সে কোটিপতি হয়ে যাবে না, খাটতে সবাইকেই হবে, তুমি তোমার ওয়েতে খাটো, বসে বসে হবে না। আর তুমি ভাবলে কি আমি বসে আছি, আমি ক্লনিককে বলছি আমার এত টাকা লাগবে, আরে তুমি কিছু না করলে সে কি তোমার হাতে এসে দিয়ে যাবে? ঠিক কথা। তুমি সেই জায়গাটায় থাকো, নিশ্চয়ই তোমার কিভাবে সে দিতে হয় সে জানে, তাকে সে ঠিকভাবে দিয়ে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা যারা সুরজিৎ দার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমাদের পেজের নাম্বারে টেক্সট করতে পারেন, বা দাদার নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার দেয়া আছে, দাদা বলেই দিয়েছে কিভাবে ফোন করতে হবে, কিভাবে বুকিং করতে হবে, সেইভাবেই আপনারা যোগাযোগ করবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।